নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেকে ভীষণ ভালো থাকুক এবং ভালো রাখুন সবাইকে, এই কামনা আমাদের প্রত্যেকের তরফ থেকে কিন্তু রইল। আর সব থেকে বড় বিষয়, জীবনে আমরা কখন সব থেকে বেশি খুশি হই বলুন তো? যখন আমাদের কোনো একটা জিনিস পৈতৃক ভাবে আমরা পেয়ে থাকি, অর্থাৎ বাবার কোনো একটা সম্পত্তি, সেটা পৈতৃক ভাবে আমি পেলাম এবং সেটা আমার রইল, আমার থেকে আমার সন্তান পাবে। এটা সম্পত্তির ক্ষেত্রে বা দামি কোনো জিনিসের ক্ষেত্রে বেশ আনন্দের, কিন্তু পৈতৃক ভাবে পাওয়া কোনো রোগ বা দীর্ঘকালীন কোনো একটা ব্যাধি বাবার ছিল, আমার হয়েছে এবং ভবিষ্যতে আমার সন্তানের হবে না, তো এটা কিন্তু আমাদের কাছে মোটেই আনন্দের নয়, বরঞ্চ এটা ভয়ে, এটা আতঙ্কের, এবং এটা সবসময় প্রতিনিয়ত আমাদের একটা দুশ্চিন্তায় ভোগায় যে এই রোগ বা এই সমস্যাটা আমাকে কি কি ক্ষতি করতে পারে, বা আমার কাজে, আমার আনন্দে, আমার জীবনের উচ্ছ্বাসে এটা আমাকে কোনো রকমের বিপদে ফেলবে না তো? তাই আপনার জীবনের যে ক্রনিক ডিজিজ গুলো রয়েছে, যেটা দীর্ঘমেয়াদী বহুদিনের সমস্যা বা জেনেটিক সমস্যা যেগুলো রয়েছে, সেগুলোর হাত থেকে রেহাই পাওয়ার উপায় কি? মানে সেটা কি সত্যি রেহাই পাবে বা রেহাই দেবে আপনাকে, নাকি সেটা এভাবে আপনাকে বয়ে নিয়ে যেতে হবে? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এই ফুল স্টপটা কিন্তু আপনাদের জন্য তৈরি করতে পেরেছে। অর্থাৎ সমস্যা যত ক্রিটিক্যাল হোক, যত ক্রনিক হোক বা জেনেটিক হোক, সেটাকেও ফুল স্টপ দেওয়া যায়, সেটাকেও স্টপ করা যায়, সেটাকে বন্ধ করে দেওয়া যায় এবং একটা সুন্দর জীবন আপনাকে উপহার দেওয়া যায়। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু আমাদের এনবিপির এই অনুষ্ঠানে আপনাদের জন্য আলোচনা করি। আজকেও এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব, তবে আলোচনা করব আপনাদের সাথে, আলোচনা শুনবো সেই মানুষটির কাছ থেকে যে মানুষটির জন্য প্রত্যেকদিন টিভির সামনে আপনি উপস্থিত থাকেন, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, এবং আপনাদের জন্য বিষয় আজকে নির্বাচন করেছি। স্যারের কাছে একটা অনুরোধ থাকবে যে স্যার, আমাদের কিছু ক্রনিক ডিজিজ আছে যেটা দীর্ঘদিন ধরে চলে, তার মধ্যে অন্যতম সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। একটা নাম তার সামনে ক্রনিক কথাটা যুক্ত করে দেওয়া হয়েছে। তো এই যে রোগটাকেই নাম দিয়ে দেওয়া হয়েছে ক্রনিক, তাহলে এটা তো আমার জীবন থেকে যাওয়ার নয়, তাহলে এনবিপি এতটা জোরের সাথে কি করে বলছে যে না, এই রোগেরও সমাধান রয়েছে? দেখুন, প্রথম কথা বলবো কি, ক্রনিক কিডনি ডিজিজে যে কথাটা আপনি বললেন কি ক্রনিক যে জুড়ে রয়েছে, তো ক্রনিক যখন জুড়ে রয়েছে অবশ্যই তার মানে হয়ে গেল এটা ইনকিউরেবল ডিজিজের মধ্যে একটা পড়ে সিকেডি। তো ফার্স্ট আপনাকে বলবো কি, আজকে যদি মডার্ন মেডিসিনে যদি চিকিৎসা বলেন বা আপনি ডায়ালিসিস যদি বলেন, তো ইটস নট এ ট্রিটমেন্ট। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আপনার রোগকে থামা চাপা দেওয়া, মানে আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা যদি বেড়ে রয়েছে তাকে অ্যাট এ টাইম আপনাকে একবার নামিয়ে দিচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে আবার আপনার বাড়ছে। তো আলটিমেটলি আপনাকে জানতে হবে কি ট্রিটমেন্ট কি। আজকে যে আপনি বলেন কি এনবিপিতে মানুষ এসে কেন সিকেডি ট্রিটমেন্টটা করবে বা কেন ক্রনিক কিডনি ডিজিজটা কি করে ভালো হবে, তো সেটা নিয়ে আজকে আলোচনা, সেটা নিয়ে আপনাকে আমি বলবো কি করে আপনি এই রোগ থেকে ভালো হতে পারবেন। আমি বললাম না কি আপনাকে রোগটাকে কি করে আপনি থামা চাপা দিয়ে রাখবেন, মানে রোগটাকে কন্ট্রোলে রাখবেন, নট এ ট্রিটমেন্ট। আপনি কি করে নির্মূল করবেন, ইটস হলো আপনার ট্রিটমেন্ট। ঠিক আছে, জিনিসটা আপনাকে আমি বোঝাবো। তো দেখুন, প্রথম আপনাকে আসি কি এই সিকেডি প্রবলেমটা মানুষ কিরকম সিমটমস হয়, কি করে আমরা বুঝবো যে আমরা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে ভুগছি বা আমাদের কিডনি ঠিক মতো ওয়ার্ক করছে না। তো প্রথম দেখুন, আপনার যদি সিমটমসগুলো যদি দেখা যায়, তো আপনার শরীরের মধ্যে একটা ইচিং চালু হয়, একটা সামান্য একটা চুলকনি আমার শরীরের মধ্যে যদি র্যাশ যদি বেরোচ্ছে, আমরা কি ভাববো হয়তো আমাদের কোনো স্কিনের সমস্যা রয়েছে, আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাবো, বা আমার হয়তো কোনো রকম অ্যালার্জি বেড়ে গেছে, তার থেকে হচ্ছে। কিন্তু প্রথম সাইন হচ্ছে যে আপনার স্কিনে যদি কোনো র্যাশ বেরোচ্ছে, তাহলে আপনার কিন্তু কিডনি খারাপ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এটা নাম্বার ওয়ান। 2 নম্বর প্রবলেমটা আপনি দেখবেন আপনার ব্রিথিং প্রবলেম হবে, শ্বাসকষ্ট হতে চালু হয়। কেন হয়? কারণ কি এখানে আপনার হিমোগ্লোবিনটা কমতে থাকে। তো আপনার শরীর থেকে যখন হিমোগ্লোবিনটা কমে যায়, তখন কি আপনার শ্বাসকষ্ট চালু হবে। থার্ড নাম্বার, আপনার কি হয়, শরীরের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে, মানে আপনার ব্লাড ইনফেকশনটা বাড়ছে, যে কারণের জন্য আপনার সুয়েলিং আসতে চালু হয়। সুয়েলিং শুধু পায়ে হতে পারে না, সুয়েলিং আপনার দেখবেন আপনার ফেসের মধ্যে সুয়েলিং হয়ে গেল, আপনার হাতে সুয়েলিং হয়ে গেল। ঠিক আছে, পায়ে হওয়ার চান্সেসটা কেন বেশি থাকে? কারণ কি আমরা সবসময় বসে আছি, একটা চেয়ারের মধ্যে সবসময় পাটা ঝুলিয়ে বসে রয়েছি, যে কারণের জন্য কি হয়, আমাদের ব্লাডে যে ফ্লোটা সবসময় নিস্তিকে থাকে, সেই কারণের জন্য আমাদের পাটা কিন্তু ফুলে যায়। এবার আপনি এটাতে আরেকটা জিনিস আপনি বাড়িতেও চেক করতে পারবেন, আপনি যত লিটার জল খাচ্ছেন, ধরুন আমি 2 লিটার জল খাচ্ছি, তো আমার ইউরিন কতটা পাস হচ্ছে সেটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, এবার গরমের সময় কি হয়, আমরা ঘেমে যাই, তো ঘাম থেকেও অনেক কিন্তু আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যায়। তো
তো সেই তুলনায় আপনি এটা ভাবতে পারেন কি গরমের সময় যদি আপনি তুলনা করছেন 2 লিটার যদি আপনি জলটা খেলেন, খাওয়ার পর যদি আপনার ইউরিন যদি 1 লিটার 800 গ্রাম যদি আপনার ইউরিনটা হচ্ছে, তার মানে আপনি 200 গ্রাম আপনি ভেবে নিন আপনার ইউরিনে শরীর থেকে ঘাম থেকে আপনার বেরিয়ে গেল। কিন্তু যদি 2 লিটার আপনি জল খেয়ে যদি আপনার ইউরিন পাস হচ্ছে 500 মিলিলিটার, ঠিক আছে, 500 মিটার যদি আপনার ইউরিনটা যদি বের হচ্ছে, তার মানে আপনার এই জলটা আপনার যাচ্ছে কোথায়, শরীরে আপনার হোল্ড হচ্ছে। তো শরীরে যখন হোল্ড হবে, ফ্লুইডটা যখন জমে থাকবে, তাহলে এইরকম আপনার ইনফেকশনগুলো বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইবার ইনফেকশন যখন আপনার বাড়বে, ঠিক আছে, এই আপনাকে বলে এগুলো বলে আপনার সিমটমসগুলো। এবার যদি আপনি কোনো রকম রিপোর্ট যদি করতে চান, তাহলে আপনার কেএফটি রিপোর্টটা করাবেন। এবার কেএফটি রিপোর্টের মধ্যে কি হবে, কিডনি ফাংশন টেস্ট রিপোর্টের মধ্যে আপনার সোডিয়াম কত আছে, পটাশিয়াম কত আছে, ইউরিয়া কত আছে, ক্রিয়েটিনিন কত আছে, আপনার হিমোগ্লোবিন কত আছে, টোটাল আপনার কিডনি ফাংশন রিলেটেড যে আপনার রিপোর্টগুলো থাকে সমস্ত রিপোর্ট চলে আসবে। আর পরিষ্কার জিনিস, এখন কোনো আপনি মানুষের এখন অনেক অ্যাডভান্স, আপনার যখন রিপোর্টটা আসবে ঠিক ডান সাইডে আপনি দেখবেন কি আপনার এই রিপোর্টের মানে একটা প্যারামিটার থাকবে কি এই রেঞ্জের মধ্যে থাকবে। ধরুন আপনার ক্রিয়েটিনিনটা লেখা থাকবে 0.90, সাইড ড্যাশ দিয়ে আপনার 1.2, মানে 0.9 থেকে 1.2 মধ্যে আপনাকে ক্রিয়েটিনিন লেভেলটা থাকতে হবে। সেখানে আপনি দেখছেন 1.3 হয়ে গেল, 1.40 হয়ে গেল, মানে আপনার বাড়তে চালু হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার ব্লাড রিপোর্ট, যেটাতে আপনি পরিষ্কার আপনি বুঝতে পারবেন কি আমার কিডনি কি অবস্থা রয়েছে। একদম, মানে এর জন্য নিজেকে ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রত্যেকে সাধারণ মানুষও কিন্তু রিপোর্ট দেখে আন্দাজ করে নিতে পারি যে আমার রিপোর্ট ঠিক এলো কিনা। আচ্ছা, কে আছেন একটু কথা বলে নি। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা আছে। হ্যাঁ বলছি। স্যার, আপনার এই আমাকে যে চ্যানেলে হয় আমি প্রতিদিন দেখি। হ্যাঁ, স্যার, আপনি বহুত লাগছেন, একটু বাইরের দিকে চলে আসুন, কথাটা একটু জড়িয়ে যাচ্ছে। কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে গেলে কোমরে ব্যথা। হ্যাঁ, এই ব্যথা থেকে কোমরে ব্যথা। আর আপনি কোথা থেকে বলছেন? বহরমপুর? বহরমপুর। বহরমপুর থেকে বলছেন। আচ্ছা, আপনার এই কোমরে যে যন্ত্রণাটা এটা কবে থেকে হচ্ছে? কোমরে ব্যথা হচ্ছে 2 বছর, অল্প ছিল এখন বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনি কোমরে কোনো এক্সরে রিপোর্ট করেছেন? আচ্ছা, এলাপতি ডাক্তার ভিটামিন ডি কমাতে একটা সুগার করেছিলাম। তো একবার দেখা যাচ্ছে 18.9, আর হচ্ছে একবার 15.3 এরকম আছে। তো ডাক্তারবাবু বলেছে এই ওষুধ খেয়ে যেতে হবে। তো এই ওষুধ বলেছে 9 মাস খেতে হবে। তো এখন ওষুধ সেটা আমার আর ভালো লাগছে না। আপনাদের ওখানে গেলে কি মানে এত ওষুধ না খেয়ে ভালো হয়, কিন্তু আপনার আমার খুব দরকার হচ্ছে, আপনি আসেন না স্যার? বহরমপুরে আমি আসছি নিজে, আপনি জানেন এই খবরটা? আগামী 18 তারিখে, ঠিক আছে, আগামী 18 তারিখে আমি নিজে বহরমপুরে আসবো। আর আপনি যে কথাটা বললেন না কি আমাকে যে ওষুধ দেওয়া হয়েছে 9 মাস খেতে বলা হয়েছে, তো মা আপনি ওই ওষুধটা 9 মাস কেন, আপনি 18 মাস খেয়ে নিলে পরেও কিন্তু আপনি ভালো হতে পারবেন না। হয়তো আপনার ওষুধ খাবার পর ব্যথাটা আপনার কন্ট্রোলে থাকবে, কিন্তু ছেড়ে দেওয়ার পর আবার ব্যথা বেড়ে যাবে। ঠিক আছে, তো দেখুন যে কোনো রোগেই যে আপনি বললেন কি আমার এই ডিজিজের জন্য কোমরে যে যন্ত্রণাটা হচ্ছে, ভিটামিন ডি আমার কম রয়েছে, আমাকে 9 মাস ওষুধ খেতে বলা হয়েছে, তো শুধু আপনার নয়, শুনুন আপনি, এরকম বহু মানুষ আছে তারা আজকে ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছে। তারা আজকে দীর্ঘদিন ধরে ভিটামিন ডি আপনার ক্যালসিয়াম বড়ি খেয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো রোগী ভালো হতে পারছে না। কিন্তু আমি আপনাকে বলছি, আজকে আমি বেলুর চেম্বারের মধ্যে ছিলাম, আর আমার যে ফর্মুলাটা আমি বলেছিলাম কি শরীর আপনার আর্থিংটা নিতে হবে, এই কথাটা বলেছিলাম না, ছুটিটা খুলে আপনাকে মাঠের মধ্যে বা আপনার কোনো কাঁচা রাস্তার মধ্যে আপনাকে বসতে হবে, 1 ঘন্টা আপনাকে শুধু আর্থিং নিতে হবে। এই ফর্মুলাটা মাত্র 15 দিন একটা পেশেন্ট করেছে, 15 ডেজ মাত্র। আমি বলেছিলাম 1 মাস করতে, 15 দিন করার পরই কিন্তু সেই পেশেন্ট বলছে কি আমার এখন পা ফোলাটা কিন্তু ডাক্তার কমে গেছে পুরোপুরি। ঠিক আছে, আর আলটিমেটলি আমার ব্যথাটাও কিন্তু 100 এর মধ্যে 30% আমার কমে গেছে। তো আমি তো কোনো ওষুধ দিইনি। তো এটা হলো ট্রিটমেন্ট, কি আপনি উইদাউট মেডিসিন কি করে ভালো হবেন, সেটা ট্রিটমেন্ট হলো। ঠিক না, আপনার রোগ রয়েছে, আমি কি বললাম, আপনাকে নিজে থেকে রোগটা হিল হবে, এটা হলো চিকিৎসা। কিন্তু আপনি কোনো ওষুধ খেয়ে যদি রোগকে চেপে রাখছেন, এটা আপনার চিকিৎসা হলো না। ঠিক আছে, আপনি বহরমপুর থেকে বলছিলেন মা, তো বহরমপুর কৃষ্ণনগর এই দুটো চেম্বারে আমি অনেকদিন পর যাচ্ছি। আগামী 18 তারিখে বহরমপুরে থাকবো। তো আপনি একটু হেল্পলাইন নাম্বার যে যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন।
ফোন করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। যেহেতু আমি যাবো তো অবশ্যই ভিড় হবে চেম্বারের মধ্যে, তো আগে থেকে যদি আপনার নামটা যদি বুকিং থাকে তাহলে আপনি অবশ্যই আমার সঙ্গে এসে দেখা করতে পারবেন। আর আমি আপনাকে কিছু ফর্মুলা বলবো যেটা আপনাকে 9 মাস নয়, মাত্র 9 দিনের মধ্যে আপনার এই ব্যথা থেকে আপনি রিলিজ পাবেন, আর এইরকম ওষুধের যে সাইড ইফেক্টগুলো থেকে বাঁচতে পারবেন। আজকে যে আমরা আলোচনা করছিলাম কিডনি সমস্যা নিয়ে, তো সেখানেও এইরকম যে ওষুধগুলো আপনারা খান না, সেই ওষুধের সাইড ইফেক্টের থেকে আজকে আমাদের কিডনি কিন্তু খারাপ হয়। একদম ঠিক কথা। আসলে যে একটা কথা বলে না যে মুড়ি মুড়কির মতন ওষুধ খেতে হচ্ছে না, এখান থেকে কিন্তু আপনাকে সেই ফুল স্টপ আবার কিন্তু দেবে কিন্তু এনভিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জীবন থেকে সব মেডিসিন কিন্তু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, শুধু থাকবে আপনার আনন্দ, আপনার খুশি, আপনি নিজে, আপনার প্রিয়জনের মানুষগুলো। তো এভাবেই যদি নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি তারপর থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার দুটো সমস্যা আছে, ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। একদম স্যার শুনছেন, বলুন আপনি। হ্যাঁ, আমার ইনসুলিনিয়া, আর দ্বিতীয়ত আমার ব্লাডে ভিডিআর পজিটিভ আছে, অথচ আমি অ্যান্টিবায়োটিক খাইনি এবং দেহে কোনো ক্ষতও নেই। সেই সঙ্গে নিউরাইটিস পেন হয়। আমার 12 তারিখে আমার করা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আছে বোলপুরে। আচ্ছা, তো আপনি জানেন তো বোলপুরে এবার আমি নিজে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসছেন। আর স্যার একটা করে জানতে হয় যে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ভেষজ ওষুধ আছে যেটা ভিডিওটাকে একবারে নষ্ট করে দেওয়া যায়? দেখুন, অ্যান্টিবায়োটিক জানেন তো, আপনার রান্নাঘরের মধ্যে আপনার অ্যান্টিবায়োটিক আছে। আমরা যে খাওয়ার মধ্যে যে হলুদ ব্যবহার করি না, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকে কাজ করে। তো আপনার অ্যান্টিবায়োটিকে যে কথা বলে, অ্যান্টিবায়োটিকে যে মেডিসিনগুলো থাকে না, তারা কি করে গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া দুটোকে নষ্ট করে। ঠিক আছে, দুটো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, আমাদের শরীরের মধ্যে আরো ইনফেকশনগুলো বাড়বে। তো আপনার যে বললাম রান্নাঘরের মধ্যে আপনার হলুদ আছে, আমি অবশ্যই আপনি 12 তারিখে আমার কাছে আসবেন, আপনার যে সমস্যা রয়েছে তার আমি সমাধানটা করব। তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলুদ। ঠিক আছে, আপনার রান্নাঘরের মধ্যে যে হলুদ আছে, যদি আপনার দুধ যদি সহ্য হয় তো আপনি কি করবেন, 1 চিমটে মতন দুধের মধ্যে দিয়ে ওটা আপনি ঘুলে আপনি খান। যদি আপনার দুধ সহ্য না হয়, ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, আপনি হলুদটা সকালবেলা ঘুম থেকে উঠে 1 চিমটে মতন আপনি খেয়ে আপনি জল খেতে পারেন। তার সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে আপনার কড়ি পাতা। ঠিক আছে, কড়ি পাতা যদি হয় আপনি 10 পিস চিবিয়ে আপনি খেয়ে নেবেন, অনেকটা দেখবেন আপনার রেজাল্টটা ডে বাই ডে আপনার ইমপ্রুভমেন্টের দিকে যাবে। তো ন্যাচুরাল ট্রিটমেন্ট থেকে যদি অ্যান্টিবায়োটিক যদি তৈরি করা হয়, আজকে দেখুন কোভিডের সময় আমাদের অ্যান্টিবডি তৈরি করতে বলা হয়েছিল। ঠিক আছে, কারণটা অ্যান্টিবায়োটিক কি ছিল, কোনো রকম ভ্যাকসিন দিয়ে আমাদেরকে অ্যান্টিবডি তৈরি করা হলো, যাতে আমাদের এই করোনা ভাইরাস মতন আমাদের শরীরের মধ্যে ভাইরাসটা না আসে। কিন্তু আপনি জানেন অ্যান্টিবডি কি তৈরি হলো, আমার যে ভাইরাসটা আছে না, ওই ভাইরাসে আপনাকে ভ্যাকসিন যে দেওয়া হলো সেটাই কিন্তু নিজে আপনার করোনা ভাইরাসই ছিল। তো ওই ভাইরাসটা আপনি নিয়ে নিজে আপনি অ্যান্টিবডিকে তৈরি করলেন। এবার বলছেন আমার তো করোনা হচ্ছে না। দাদা, আপনার করোনা হচ্ছে না কেন? কারণটা হচ্ছে কি, আপনাকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে আপনাকে অলরেডি ইফেক্টেড করে দিয়েছে, এই কারণের জন্য আপনার করোনা হচ্ছে না। বুঝতে পারলাম? তো আপনাকে যদি কোভিডের মধ্যে যদি আপনার করোনা থেকে যদি আপনার বাঁচার যদি ইচ্ছা থাকতো, তাহলে আপনাকে ন্যাচুরাল পদ্ধতিটা ব্যবহার করুন। এখন যা মানুষের মধ্যে যে অ্যান্টিবডি যে তৈরি করে দেওয়া হয়েছে, যে কারণের জন্যই কি হচ্ছে, এখন আমাদের শরীরের মধ্যে যখন ধরুন আপনি কোনো রকম পাওয়ারে একটা ওষুধ খাচ্ছেন, 10 পাওয়ারে আপনি ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা খাওয়ার পর আপনার আর কাজ করছে না, আপনাকে কি করতে হবে, 20 পাওয়ার দিতে হবে। 20 পাওয়ার যখন কাজ করছে না তখন আপনার 30 পাওয়ার দিতে হবে। তো আপনাকে যখন অ্যান্টিবডি তৈরি করে দেওয়া হয়েছে না, এই কারণের জন্য আপনার যত হালকা ওষুধ ছিল এবার আপনার শরীরের মধ্যে কাজ করছে না, আপনাকে বাধ্য হয়ে হাই পাওয়ার ওষুধ নিতে হবে। হাই পাওয়ারে যখন আপনি ওষুধ নেবেন তাহলে কি হবে, আপনার শরীরের মধ্যে আরো ইনফেকশনটা বাড়বে, শরীরে আরো সাইড ইফেক্ট হবে, আপনার অর্গানগুলো নষ্ট হবে। তো এই অর্গানগুলো নষ্ট করার দায়িত্ব কার ছিল, কি করে হলো, আপনি নিজেই। যে কোনো জিনিস করার আগে 10 বার ভাববেন। ঠিক আছে, আপনি বিয়ে করার সময় আপনি মেয়ের পুরো কুণ্ডলি আপনি আগে বার করবেন। ঠিক আছে, ও কোথা থেকে পড়াশোনা করেছে, কটা লাভ করলো, প্রেম করেছে, কোন কোন স্কুল থেকে পাস করেছে, সবকিছু ডিটেলস ভেবে তারপরে বিয়ে করেন। কিন্তু একটা আপনার শরীর মধ্যে কোনো জিনিস আপনি যদি ইনসার্ট করছেন, তখন আপনি কিন্তু ভাবছেন না কি এই জিনিসটা কি। তখন কিন্তু লাইন ধরে আমরা দেখলাম, ঠিক আছে, লাইন ধরে সবাই নাকি ভ্যাকসিন নিয়েছে। কাকে ভুগতে হবে, ভুগুন এবার আপনাকে।
ঠিক আছে? তো এইরকম যে কোনো জিনিস সবসময় আগে জানুন সেই জিনিসটা আমার শরীরের জন্য দরকার আছে কিনা, বা তার সাবস্টিটিউট কি। আমি কি বললাম, সার্জিক্যাল কোনো কাজকে বাঁচতে গেলে আপনাকে আয়ুর্বেদের হাত ধরতে হবে, আর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট। একদম ঠিক কথা। একদম প্রাকৃতিক ভাবে যদি ট্রিটমেন্ট আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার একমাত্র ভরসা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমাদের ফোন নাম্বার নোট করেছেন তো, 9840235527 বা 37। এখন কিন্তু প্রত্যেকের কাছে মোটামুটি এই নাম্বার দুটো কিন্তু সেভ থাকে। তো এই নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করুন, আপনার নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জানুন, আর চট করে যোগাযোগ করুন। পুজোকে অজুহাত বা কোনো অকেশনকে অজুহাত, বাড়িতে বিয়ে আছে সেটা অজুহাত, কোনো অজুহাতে যাবেন না। আপনার জীবনের আসল উদ্দেশ্য নিজে ভালো থাকা, তো সেই জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপিতে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি ধুলিয়া থেকে বলছি। তো আমার চুলের সমস্যা, মানে চুলের ভিতরে ভিতরে অনেকটা টাক মতো পড়ে গেছে। হ্যাঁ, আমি এখনো ডাক্তার কিছু দেখাইনি। আমার বয়স হচ্ছে এখন 20 বছর। আচ্ছা, 20 বছর বয়সে আপনার যদি টাক পড়ে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে, তাহলে তো আমি বলবো কি আগামী দিন আপনার তো বিয়ে হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, যেহেতু আপনার 20 বছর বয়স। ঠিক আছে? দেখুন, একটা মানুষ, আমরা যখন জন্ম নিয়েছি না, শুনতে থাকো। তো একটা সুন্দর একটা আমাদের দেখুন পরিবেশ, সুন্দর আমাদের শরীর, ঠিক আছে? সুন্দর করে যদি চুল থাকে, স্কিন যদি আমাদের ভালো থাকে, আমরা দেখতে যদি ভালো থাকি, তো যে কোনো আপনি যখন অফিসে যাবেন বা যে কোনো জায়গায় একটা প্রেজেন্টেশন একটা ব্যাপার থাকে, তো আপনার যদি ফার্স্ট লুকিংটাই যদি খারাপ থাকে, তাহলে আপনার মধ্যে হয়তো হাজারটা কোয়ালিটি থাকুক, কিন্তু সেখানে আপনার হয় না। বলা হয় না, পহলে দর্শনদারি ফির গুণ বিচারি। তো এই যে কথাটা কেন উঠেছে, এই কথাটা তখনই উঠেছে যখন আপনি নিজেকে ফিট করে রাখবেন। তো নিজেকে ফিট আপনি কি করে করবেন? যখন আপনি ন্যাচারাল পদ্ধতি করবেন। এবার এই বয়সের মধ্যে আপনার চুল উঠছে কেন, টাক পড়ছে কেন, সেটাকে জানুন। ট্রিটমেন্ট আপনি পরে করবেন, আগে আপনি কি বললেন আমি কোনো ডাক্তারই দেখালাম না। তো দেখুন, আপনি যদি ডাক্তার যদি না দেখান, আপনি যদি জানার যদি আপনার ইচ্ছা না থাকে, তাহলে আপনার কি হবে? টাক পড়ে যাবে। টাক পড়ে যাওয়ার পর আপনার ভালোই, চান করার পর না তো তেল লাগাতে হবে, না চিরুনি লাগাতে হবে, ঠিক আছে? কোনো যাবার সময় আপনাকে সময় লাগবে না, ফটাফট আপনি বেরিয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু কি হবে, লোকরা এটাই বলবে কি দেখো দিন মে চাঁদ উগ গিয়া, ঠিক না? তো আপনাকে বলবো কি, ফার্স্ট আপনি যদি কথা বলছেন পুরুলিয়া না, তো দেখুন পুরুলিয়াতেও আমাদের চেম্বার আছে। আপনাকে কলকাতা আসতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, পুরুলিয়াতেও আপনি চেম্বার পাবেন, আমাদের এনবিপি চেম্বারটা। তা আপনি সেখানে একটু যোগাযোগ করুন, যাতে আমরা কিছু রিপোর্ট করে আপনাকে বলে দেবো কেন আপনার টাকটা পড়ছে। থাইরয়েডের সমস্যা আছে কিনা, অ্যালার্জির সমস্যা আছে কিনা, আপনার লিভার কেমন সমস্যা রয়েছে, সেই পরীক্ষাগুলো করা হবে। এর সাথে আপনাকে আমরা কিছু মেডিকেটেড অয়েল, তার সাথে সাথে কিছু খাবার যদি ওষুধ দেওয়া হয়, তাতে কি হবে, আপনার প্রথম জিনিসটা হবে কি, যে চুলগুলো রয়েছে তাকে ধরে রাখা, প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজটা কি হবে, চুলের গোড়াগুলোকে শক্ত করা। থার্ড নাম্বার কাজ হবে নতুন করে চুলগুলোকে গ্রোথ করা। স্টেপ বাই স্টেপ আপনার কাজ হবে, কিন্তু দেখবেন আপনি 3 থেকে 4 মাসের মধ্যে আপনার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে পুরো সলভ হয়ে যাবে। একদম ঠিক কথা। তো অবশ্যই প্রবলেম সলভ হওয়ার জন্য তো যোগাযোগ করতে হবে, আর যোগাযোগ করার জন্য কি করতে হবে, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, আর কাছাকাছি চেম্বার জানতে হবে। অনুষ্ঠান থেকেও বেশ অনেকটা সহযোগিতা কিন্তু আপনাদের আমরা করে দিই, আর দেওয়ার চেষ্টা প্রতি মুহূর্তে আমরা করি। যেরকম হেরিয়া দিয়ে শুরু করব, হেরিয়ার সামনে কিন্তু আবারও চেম্বার রয়েছে, ডক্টর এই হালদারকে আপনারা পাচ্ছেন। মেচেদা চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বনগা চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকছেন। সামনে হলদিয়া চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে আমাদের চেম্বার থাকে আপনারা জানেন, এবং পেয়ে যান সেখানে ডক্টর আর দেকে। চেম্বার রয়েছে আসানসোলে, সেখানে কিন্তু প্রত্যেকবারের মতন এবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বর্ধমান চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে। কাকদ্বীপ চেম্বারে এবার কিন্তু পাচ্ছেন ডক্টর এস খানকে। শিলচরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। দুর্গাপুরে আমাদের চেম্বার থাকে, এবং দুর্গাপুর চেম্বারে কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পান। কোচবিহার চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার কিন্তু থাকছেন। পেয়ে যাচ্ছেন বোলপুরে এবার
এবার ডক্টর বি শর্মাকে। আবারও অনেকদিন পর বোলপুর চেম্বারে কিন্তু স্যার যাচ্ছেন। তো বোলপুর বা বীরভূম বা রামপুরহাট ওই চত্বরের মানুষরা কিন্তু অনায়াসে বোলপুর চেম্বারে এলে স্যারকে কিন্তু পেয়ে যাচ্ছেন পুরুলিয়াতে চেম্বার। পুরুলিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই খড়গপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে। শিলিগুড়িতে আমাদের চেম্বার থাকে, নর্থ বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বহরমপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবারে আবারও অনেকদিন পর বহরমপুর এবং কৃষ্ণনগর পরপর দুটি গুরুত্বপূর্ণ জেলার গুরুত্বপূর্ণ সেন্টার, বহরমপুর এবং নদিয়ার কৃষ্ণনগর, এখানে কিন্তু অবশ্যই আপনারা স্যারকে পাচ্ছেন। তাই যোগাযোগ করতে হবে, টিভি স্ক্রিনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বারে নাম লেখাতে হবে। গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই আলিপুরদুয়ারে এবারে ডক্টর এস ঘোষালকে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। দিল্লিতে আমাদের চেম্বার থাকে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড় আসামের আরেকটি চেম্বার, সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কলকাতায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, ল্যান্সটাউন হাজরাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে এবং খিদিরপুরে চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। ফোনে বন্ধু আছেন, একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি স্নেহা বলছি বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার খুব চুল ওঠে আর আমার খুব ব্রোকেন নেলসের প্রবলেম আছে। আচ্ছা, তো কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? অলমোস্ট 1 ইয়ার। হ্যাঁ, 1 বছর ধরে হচ্ছে। বেশ, তো আপনি বেশ। এখন কোনো প্রেজেন্ট কোনো ডাক্তারকে দেখাচ্ছেন? না, আমি ব্রোকেন নেলসের জন্য তো কিছু ট্রাই করিনি, বাট হেয়ার ফলের জন্য আমি অনেক শ্যাম্পু, তেল আর ট্রিটমেন্ট ট্রাই করেছি, বাট কিছু লাভ হয়নি। না, লাভ হবে না। কেন কি আপনি তো জানতেই আগে এটাই জানলেন না কি কেন আপনার হচ্ছে। আমি কি বললাম, যে কোনো ট্রিটমেন্ট করার আগে তার রিজনটাকে জানতে হয় যে কেন আমি প্রবলেমটা অ্যারাইজ হলো। তারপরে যদি আপনি ওয়ার্ক করেন তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ হবে। তো যাই হোক, আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে কি আপনি যে বালিগঞ্জ থেকে বলছিলেন, তো বালিগঞ্জে যে চেম্বার হচ্ছে আমাদের ল্যান্সডাউনে, প্রত্যেক মাসে কিন্তু একটা রবিবার আমি কিন্তু ল্যান্সডাউন চেম্বারের মধ্যে থাকি। তো আগামী রবিবার মানে 5 তারিখ আমি থাকবো ল্যান্সডাউন চেম্বারে, ঠিক আছে? তো যদি হয় আপনি, কেন রোববার রাখা হয়, কেন যারা অফিস করে বা যারা কোনো রকম কাজের মধ্যে যুক্ত রয়েছে তারা রোববার ছাড়া কিন্তু সময় পায় না। তো এই কারণের জন্য আমি রোববার কলকাতার জন্য একদিন রাখছি। তো আগামী 5 তারিখে আমি থাকবো। আপনি ওই এই ডেটে আপনি আসবেন, তার আগে শুধু আপনি একটা রিপোর্ট করবেন, সেটা হচ্ছে আইজি, একটা ব্লাড রিপোর্ট বললাম, ঠিক আছে? রক্ত রিপোর্টের নাম বললাম, সেটা হচ্ছে আইজি রিপোর্ট। এই রিপোর্টটা করাবেন। কেন কি আপনার যে নেল যে ব্রোকেনটা হচ্ছে না, এটা কেন হয়? কারণটা হচ্ছে কি নেলের একজিমা হয়, ঠিক আছে? নেল একজিমার মধ্যে কি হয়, আমাদের নেলটা গ্রোথ করে না, নেলটা ভেঙে যায়, আবার নেল নষ্ট হতে থাকে। তো তার চিকিৎসা আছে, যেখানে আপনি হয়তো 2 থেকে 3 মাস পর আপনার যে নেলগুলো যে ব্রোকেনটা হচ্ছে এটা বন্ধ হবে, সুন্দর করে নেলটা বেরোবে। তো দেখুন, সৌন্দর্যের মধ্যে একটা পার্ট কিন্তু নেলও আছে, যেখানে আমরা ওই পার্লারের মধ্যে গিয়ে আপনারা যে রিমুভ এগুলো করেন, হ্যাঁ, নেল আর্ট করে। তুমি শুনতে থাকো, স্যার বলছেন। হ্যাঁ, তো সেই মধ্যে দেখুন অনেক টাকা আপনি খরচা করেন, কিন্তু খরচা করার পর যদি এরকম যদি ব্রোকেন হতে থাকে, দেখুন সৌন্দর্য যে একটা নারী মানে অ্যাট্রাকশনের জায়গা কেন রাখা রয়েছে, ঠিক আছে? কেন এত যে জুয়েলারি, হ্যাঁ, কানের হলো, আপনার কানে দুল হলো, নাকের হলো, গলার হলো, এই যে চুড়ি হলো, তো এতগুলো যে সৌন্দর্য পার্টটা কেন ওদের মধ্যে রাখা, ছেলেদের মধ্যে রাখা হয়নি কেন? কারণটা হচ্ছে কি, তারা যত দেখতে যদি ভালো হবে, প্রেজেন্টেশন যদি ভালো হবে, তাহলে কি হবে, অ্যাট্রাকশন একটা ব্যাপার থাকে। এটাই নয় কি আমরা শুধু মিস ইউজ করার জন্য বলছি না। মানে দেখবেন, আপনি যখন রাত্রিবেলা আপনার হাজবেন্ড যদি বাড়িতে যাচ্ছে, এবার আপনার যদি ওয়াইফ যেটা আছে যে সুন্দর হয়ে আপনার যদি থাকে, নিজেকে যদি মেনটেন করে, তাহলে দেখবেন আপনার বর কোনোদিন উল্টোপাল্টা জায়গায় যাবেই না। কেন কি, তুমি নিজেকে মেনটেন করে রেখেছো সেই জায়গাটা, ঠিক আছে? তো এই জিনিসটা আছে, এটাই আমরা ক্যাজুয়ালি নিই। আর যে কারণের জন্য কি অনেক ফ্যামিলি কিন্তু খারাপ হয়, ঠিক আছে? যে কারণের জন্য তার বর তার থেকে স্যাটিসফাইড নেই, এখন বাইরে উল্টোপাল্টা জায়গায় যাচ্ছে, তাতে কি হবে, আপনার বাড়িতে একটা অশান্তি হয়। তখন দেখবেন আপনারা যে বাড়িতে যে বউরা রয়েছে তারাও কিন্তু অন্য জায়গা রিলেশনটা রাখছে। তো এইগুলো না করে আপনি নিজেকে আগে মেনটেন করুন, নিজেকে মেনটেন করা খুব দরকার আছে। আমি আপনাকে বলুন, আগামী রবিবার আপনি একটু এসে ওই যে ব্লাড রিপোর্টটা বললাম, আইজি রিপোর্ট,
এই রিপোর্টটা করে দেখা করুন, যাতে আপনার এই নেল ব্রোকেন যে সমস্যাটা বা চুল উঠে যাওয়ার যে সমস্যাটা, তার জন্য আপনি সুন্দর একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে 2 থেকে 3 মাস পর আপনি একদম এই প্রবলেম থেকে সলভ হয়ে যাবে। একদম। আমরা বলি না যে কর্মই সব থেকে বড় ধর্ম, আর এই ধর্মটা কিন্তু এনবিপির প্রত্যেকজন চিকিৎসক নিপুণতার সাথে পালন করেন। তবে জানি না তার মধ্যে কেন ডক্টর বি শর্মা বা আমাদের চিফ মেডিকেল ডিরেক্টরকে মানুষ সবার থেকে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন, বেশি চান। প্রত্যেকটা চেম্বারে স্যার আপনার একটা ক্রেজ থাকে এবং অনুষ্ঠানেও একটা এরকম একটা ব্যাপার থাকে, স্যারকে এক ঝলক দেখার জন্য, স্যারের সাথে কথা বলার জন্য মানুষ পাগল থাকে। এবং অনুষ্ঠান করতে করতে একেবারে সময়ের শেষের দিকে আমরা চলে যাই, কিন্তু এই ফোন নিতে নিতে আমাদের বিষয়ে আলোচনা করে ওঠা হয় না। মানুষের ভালোবাসা আপনি এভাবেই পান, এটা আমাদের প্রত্যেকের তরফ থেকে একটা কামনা স্যার। তবে সিকেডি নিয়ে বোধহয় আমরা আলোচনা শুরু করেছিলাম, সেভাবে আমরা আলোচনা করে উঠতে পারিনি, এত বন্ধুদের ভালোবাসা থাকে। তবে শুধুমাত্র জানতে চাইবো যে সিকেডির সমাধান পাচ্ছি তো, এনবিপিতে কি পাচ্ছি আমরা এই সমস্যাগুলো? অবশ্যই সমাধান আছে। আর যেটা বললাম কি সিকিডি নিয়ে, যেটা আপনি ডায়ালিসিস যদি ভাবেন কি আমাকে ডায়ালিসিস করে যদি কিডনিকে নামাতে হয়, তো দেখুন উইদাউট ডায়ালিসিসও কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্ট আছে, যাকে ওয়াটার থেরাপি বলা হয়। সেটা নেওয়ার পর যে মেশিন, ডায়ালিসিস মেশিন আপনার কাজ করবে, সেটা আপনি বাড়িতে বসে ওয়াটার থেরাপিতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এই যে ট্রিটমেন্টটা যে বললাম না, এটাই হচ্ছে ট্রিটমেন্ট, যেখানে আপনি ন্যাচারাল পদ্ধতিতে আপনি ইউরিয়া কিডনিকে নামাতে পারছেন। ঠিক আছে? তো আপনি আজকে যে বললেন কি আজকে আমাদের যে ভিউয়ার্সগুলো এত বেশি রয়েছে, ফলোয়ার্সরা এত বেশি রয়েছে, কারণটা হচ্ছে কি আপনি যত প্র্যাকটিক্যাল কথা বলবেন, তারা কিন্তু মানুষরা কিন্তু পছন্দ বেশি করে। ঠিক আছে? তো আপনাকে যেটা বাস্তব করে দেখাতে হবে। আজকে আমি যে বললাম যে আপনাকে আর্থিং নিতে হবে, আর্থিং নেওয়ার পর যদি 15 ডেজের মধ্যে আমার পেশেন্ট বলছে সোয়েলিং কমে গেল, ব্যথা কমে গেল, এই কারণের জন্য পছন্দ করে। তো বলে না চমৎকার কই নমস্কার। তো আপনি যদি কিছু করবেন তাহলেই কিন্তু আপনার নামটা হবে, তো আপনাকে করে দেখাতে হবে। ঠিক আছে? তো আমি যেটা বলি সেটা প্র্যাকটিক্যাল কথা বলি, প্র্যাকটিক্যাল কথা বলার পর কিন্তু রুগীরা কিন্তু দেখে তারা কিন্তু ভালো হচ্ছে। একদম ঠিক কথা। এভাবেই আমাদের বন্ধুরা ভালো থাকুক সেই কামনা কিন্তু আমরা প্রত্যেকে করে থাকি। প্রত্যেকদিন এত মানুষের ভিড় থাকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, আর খুব গর্বের সাথে আমরা বলি বেশিরভাগ মানুষের মুখেই কিন্তু হাসি ফোটান এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা বা এনবিপির এই টিম। তো সেরকম কিছু মানুষের কথোপকথন আমাদের কাছে সঞ্চিত রয়েছে এবং সেখান থেকে কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে? জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান মানেই কিন্তু আপনার যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের একেবারে সমাধান। শুধুমাত্র মুখে বলা কথা নয়, শুধুমাত্র বিজ্ঞাপনের কোনো চমক নয়, শুধুমাত্র ক্যামেরার সামনে বড় বড় ডায়লগ আপনাদের জন্য নয়, একদম বাস্তব সত্য কথা। একদম শহর কলকাতা থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের সমস্যা শোনা এবং তাদের সমস্যার সমাধান করা। যতটা সম্ভব আপনাদের কষ্ট না দিয়ে, আপনাদের পরিশ্রম না করিয়ে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু ছুটে যাচ্ছে একেবারে আপনার এলাকায়, আপনার গ্রামের কাছাকাছি, আপনার বাড়ির পাশে, কারণ আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন। আজকেও ঠিক এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনার প্রত্যেকটা দিন আনন্দের হয়, প্রত্যেকটা দিন উৎসবের মতন সুন্দর হয়। সব দিকটা কিন্তু আমাদের নজরে রয়েছে এবং সেই দিকেই কিন্তু আমাদের নজর সর্বদা থাকবে। আজকে স্টুডিওতে কিন্তু আমাদের এবং আপনাদের জন্য উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি
সেন্টারি আপাতত রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। প্রত্যেকদিন কোনো না কোনো স্যার আমরা বিষয় নির্বাচন করি এবং তার মধ্যে অন্যতম কিছু সমস্যা রয়েছে কিডনির সমস্যা, একটা বড় সমস্যা। কিডনির যত্ন রাখা, কিডনির প্রয়োজনীয়তা একেবারে ছোটবেলা থেকে স্কুলে আমাদের শেখানো হয়, কারণ কিডনিটা এতটা ইম্পর্টেন্ট একটা অর্গান। তো সেখানে কিডনির কি কি ধরনের সমস্যা হতে পারে স্যার একটু জানবো, এবং তার মধ্যে রিকোয়েস্ট তো থাকে সিকেডি নিয়ে একটু আলোচনা হোক স্যার। অনেকবার আপনি আলোচনা করেছেন, আবার একটু বলুন স্যার। তো অবশ্যই আপনাদের সব আবদারের কিন্তু সমাধান করবেন স্যার। তবে তার আগে ফোন আছে, একটু ধরে নি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, আমি বলবো কি? হ্যাঁ আপনি বলবেন, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। হ্যাঁ হাজার, বলুন। হ্যাঁ 1000। বলুন রেখা ম্যাডাম, কি সমস্যা আছে? আমার ব্যাপার হচ্ছে যে চোখের চোখটা চুল করেছে না, চোখের তলাটা ফুলে ফুলে গেছে। হ্যাঁ, চোখের তলাটা ফুলে ফুলে যাচ্ছে। মানে হালকা হালকা চোখটা চুলকায়, জ্বালা জ্বালা করে। আচ্ছা। হ্যাঁ, চোখ চুলকায়, জ্বালা জ্বালা করে। যদি অ্যালার্জি সমস্যা ছিল, আমি জল টল পড়তো, ওগুলো কমে গেছে, কিন্তু চোখ দুটো ফোড়া ফোড়া হয়ে গেছে, তলাটা চুলকাচ্ছে। না, অ্যালার্জির সমস্যাটা যে কমে গেছে আপনি যে কথাটা বললেন, দেখিয়েছি ওনাকে, আমি একবার ওষুধ ডাক্তার দেখিয়েছি, আপনাকে দেখিয়েছিলাম। আমরা গিয়েছিলাম, আপনার লিভারের সমস্যার জন্য গিয়েছিলাম, ওষুধ দিয়েছিলেন, ওগুলো খেয়েছি, তো সব ঠিক আছে। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, লিভারের সমস্যা ভালো আছে। এখন আপনার যে চোখে যে সমস্যাটা হচ্ছে, যেটা চোখটা চুলকাচ্ছে আর চোখটা ফুলে থাকছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন কি টিভিতে শুনবো? আমি শুনবো, টিভিতে শুনবো। টিভিতে শুনবেন, তার আগে আমার প্রশ্ন উত্তরটা দিয়ে দিন। যেটা হচ্ছে, আপনি এখন প্রেজেন্ট কোনো চোখের অ্যালার্জি রিপোর্ট কিছু করেছেন? আর অ্যালার্জি তো আগে করেছিল, এখন এই মুহূর্তে অ্যালার্জি কিছু করিনি, কিন্তু অ্যালার্জি আগে হতো, নাক দিয়ে জল পড়তো, হাঁচি হতো, সর্দি হতো, এখন আমি সেটা করেছি, বুঝলেন? না মা, তাহলে তুমি একবার না আবার একবার অ্যালার্জি রিপোর্টটা করাও, ঠিক আছে? একটা আইজি রিপোর্টটা আবার একবার করাও। আর চোখ থেকে কি ভিশনে কোনো সমস্যা আছে, মানে দেখতে কোনো সমস্যা আছে? আমার গলাটা কেন ফুলে ফুলে যাচ্ছে, ডাক্তার অনেকেরই টেস্ট কোলেস্টেরল এটা ওটা সবই ঠিক আছে, লেভেল ঠিক আছে, কিন্তু আমি না, তাহলে আপনার অ্যালার্জি থেকেই এই সমস্যাটা আবার হচ্ছে। তাই আমি বলবো, দেখুন অ্যালার্জি রিপোর্টটা আবার একবার করান, আইজি রিপোর্টটা কতটা আছে। এইরকম যদি অ্যালার্জি যদি বেড়ে থাকে, এবার আপনি টিভিতে শুনুন, হ্যাঁ, এবার দেখুন আপনার যদি অ্যালার্জি রিপোর্টটা যদি আপনার বেড়ে থাকে, তাহলে আজকে আপনার যে অ্যালার্জি হওয়ার জন্য আপনার যে চোখটা ফুলে থাকছে বা চোখটা চুলকাচ্ছে, শুধু তাই নয়, আমি কি বললাম, আপনার যদি কোনো রকম অ্যালার্জির সমস্যা যদি বেশি থাকে, যে কোনো জিনিসই হোক না কেন, শুধু অ্যালার্জির জন্য নয়, যে কোনো সমস্যায় যদি প্যারামিটার যদি বেশি আছে আমার ব্লাডের মধ্যে, তাহলে কিন্তু আমাদের বড় রোগ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে? আজকে আপনার ফ্যাটি লিভার যদি হয়ে থাকে, লিভারে যদি আপনার চর্বি জমছে, লিভার যদি বড় হচ্ছে, এটা আমাদের প্রথম সাইনটা বলে কি আপনার শরীরের মধ্যে বড় রোগ আসছে। তো আজকে এইরকমই যদি স্কিনের মধ্যে কোনো র্যাশ বেরোচ্ছে, যাকে আমরা অ্যালার্জি ভাবি, তার থেকে কিন্তু কিডনির সমস্যাটা আসছে। আপনি যে দীর্ঘদিন ধরে যে প্রেশার, সুগার, থাইরয়েড ওষুধ খান, তার কিন্তু সাইড ইফেক্ট হলে আপনার কিডনির সমস্যাটা হবেই হবে। তো এই যে প্রবলেমগুলো যেটা রয়েছে না, তো প্রবলেমকে জানার আগে চেষ্টাটা করুন কি কেন এগুলো হয়, নাহলে আপনি এইরকম এই জালের মধ্যে ফেসে থাকবেন। আজকে হয়তো আপনি থাইরয়েড ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ খাচ্ছেন, সুগারের ওষুধ খাচ্ছেন, একটা ডাক্তারকে দেখাবেন, তার ওষুধ আপনার ওর মধ্যে আরো যোগ হয়ে যাবে। তা আপনি সারাদিন শুধু ওষুধই খেয়ে যাবেন, কিন্তু একটা প্রবলেমকে সলভ করতে পারবেন না, বুঝলাম? তো আপনার দেখুন, প্রথম বলবো কি কিডনির সমস্যা নিয়ে, তো আপনি কিডনিতে যখনই আপনি ইউএসজি রিপোর্টটা করান, সোনোগ্রাফি রিপোর্টটা যখন আপনার করা হয়, আলট্রাসোনোগ্রাফি, তখন আপনার দেখা হয় কিডনি সাইজ কত আছে, দুটো কিডনি, রাইট কিডনি আর লেফট কিডনি, দুটো কিডনির সাইজ কত আছে, কিডনিতে কোনো রকম সিস্ট আছে কিনা, কিডনিতে কোনো রকম স্টোন আছে কিনা, পাথর আছে কিনা। তো আপনার যদি কোনো রকম দীর্ঘদিন ধরে, দেখুন এক একজন পেশেন্ট আমরা পাই তারা কিডনি স্টোন নিয়ে সমস্যা থাকে। কিডনি স্টোন যদি আপনার দেখবেন রিমুভ হচ্ছে, আবার কিন্তু জন্ম নিয়ে নিচ্ছে, তো জানুন কি এটা কেন হচ্ছে। হয়তো আপনার খাদ্যের মধ্যে ক্যালসিয়াম মাত্রাটা হয়তো খুব বেশি হতে পারে, বা হয়তো আপনি জল কম খাচ্ছেন, তো সেইগুলোকে ঠিক করুন না। তো এটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট। কিন্তু সেটা না করে আপনি শুধু ওষুধ উপরে ডিপেন্ডেন্ট থাকবেন, তাহলে কিন্তু রোগ সারবে না। কেন কি একবার হয়তো আপনার ওষুধ থেকে পাথরটা বেরিয়ে গেল, কিন্তু আবার আপনার পাথরটা জন্ম নেবে, বুঝলাম? তো এটা আপনি দেখুন কি আপনার কিডনিতে পাথর হচ্ছে কেন, কিডনিতে সিস্ট আছে কিনা। এবার কি হয়, কিডনিতে সিস্ট হলে কি হবে, আপনার কিডনি ফাংশন মানে নেফ্রন যেটা রয়েছে, নেফ্রনের মধ্যে আপনার যদি ইনফ্লামেশন যদি হয়ে যায়, তাহলে কি হবে, আপনার নেফ্রনটা কাজ করবে, নেফ্রন যদি কাজ না করে, তাহলে আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা কোনোদিনই নর্মাল আসবে না, বুঝলাম? তো আপনি ইউজি রিপোর্টটা করতে পারেন। আচ্ছা, এইবার আপনি ডায়ালিসিস মেশিন কি করে আমার কিডনিতে, কিডনিতে কিরকম আমার ইউরিয়া ক্রিয়েটিনিন নামায়। দেখুন আমার শরীরের মধ্যে যে ব্লাড আছে, এই ব্লাডগুলোকে
ডায়ালিসিস মেশিন কি করে ব্লাডটা নিয়ে নেয়, ঠিক আছে, আপনার শরীর থেকে পুরো ব্লাড নিয়ে আপনাকে চ্যানেল করা হয়, ফিস্টুলা করা হয় আপনার, হয়তো আপনি হাতে হলো, গলায় হলো, ঠিক আছে, আপনার পায়ে হলো, আপনার যেখানে যেখানে আপনার ফিস্টুলা করা হচ্ছে, মানে শরীরের মধ্যে এইরকম একটা কষ্ট দেয়। আমার সামান্য যদি একটা ইঞ্জেকশন দেওয়া হয়, একটা পিন ফোটানো হয়, কীরকম ব্যথা হয়। আর কিডনি রুগীদের আপনার শরীরের মধ্যে চ্যানেল করে ফিস্টুলাটা, মানে এটা চ্যানেল করে দিল, ঠিক আছে, যখন ডায়ালিসিস হবে তখন, মানে সবসময় এটা শরীরের মধ্যে আছে। পিন ফোটানোর পর কীরকম ব্যথা হয়। আর একটা মানুষ এখানে চ্যানেল দিয়ে 12 মাস রাখছে, ঠিক আছে, 24 আওয়ার্স রাখছে। ভাবুন কি যন্ত্রণা, কি পীড়িত নিয়ে কষ্ট পাচ্ছে। তো আমরা কি এইরকম পীড়িত একটা যন্ত্রণা নিয়ে নেবার জন্য কি আমরা জন্ম নিয়েছি, ঠিক আছে। এইবার কি হচ্ছে, সেই যে চ্যানেলটা করলো আপনার টোটাল ব্লাডটাকে বার করে। ডায়ালিসিস মেশিন কি করলো, আপনার ব্লাডটাকে নিয়ে ফিল্টার করলো, ফিল্টার করে আবার আপনার বডিতে পাঠিয়ে দিল, ঠিক আছে। তাহলে আপনি কি ভাবেন, বাহ আমার রক্ত পরিষ্কার হয়ে গেল, কিন্তু আমার রক্ত পরিষ্কার হয়ে গেল, এবার আমার ইউরিয়া কিডনিটা নেমে গেল। কিন্তু দাদা আপনার যদি কিডনিটা যদি কাজ না করে, আবার আপনি তো খাওয়া দাওয়া করবেন, তো আবার তো ইউরিয়া কিডনিটা বাড়বে, বুঝলাম। তো আবার যদি ইউরিয়া কিডনিটা যদি বেড়ে যায়, তাহলে আপনাকে আবার সাহায্য নিতে হবে ওই ডায়ালিসিস মেশিনটাকে। তার মানে কি হলো, আপনার কিডনি যে কাজটা করতো সেই কাজটা আপনার ডায়ালিসিস মেশিন করছে, বুঝলাম। তো ডায়ালিসিস মেশিনে কাজটা আপনি ডিপেন্ডেন্ট না হয় আপনার কিডনিটাকে ঠিক করুন না। তো কিডনিতে আপনি কি করে এবার কাজ করবেন সেটাই বলবো আপনাকে। একদম সব দিকগুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই করা হবে আপনার জন্য, আপনাদের জন্য, কারণ এনবিপি কিন্তু পুরোপুরি আপনাদের জন্যই একটা সংস্থা যে প্রতি মুহূর্ত চেষ্টা করে আপনাকে বা আপনাদের ভালো রাখার। কে আছেন শুনবো। নমস্কার। হ্যালো ম্যাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি মল্লিকপুর থেকে বলছি। হ্যাঁ, বলছি আমার মানে প্রচন্ড গ্যাস হচ্ছে জানেন। হ্যাঁ, তো এতে কি দুধ খাওয়া যাবে কি? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? মল্লিকপুর। কোন জেলা এটা? এটা 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। বেশ, দেখুন আপনার যদি গ্যাস হচ্ছে, গ্যাসের মধ্যে হ্যাঁ। আপনার প্রশ্নটা ছিল কি আমি দুধ খেতে পারবো কিনা। তো ডেয়ারি প্রোডাক্টটা খেলে আপনার কিন্তু গ্যাসটা বেশি হবে। এবার আপনাকে বলি, আপনার যদি খাবার রুচি শুনুন যদি আপনি। দুটো রুটি আছে, আপনি একটা রুটি খাবেন, ঠিক আছে। মানুষের এই যে আমরা ফাস্ট করি না, আপনারা ফাস্টকে কি বলেন, উপবাস করি, হ্যাঁ, ঠিক উপোস আছে। করা। তো এই উপবাসটা কেন করা হয়, এটাও কোনো রিজন আছে। এবার আপনি বলেন না ঠাকুরের কোন বইতে লেখা আছে, ঠিক আছে। এই যে উপবাস করা না, এটা আপনার শরীরের জন্য ভালো হয়। এই যে রোজা রাখা হয়, ঠিক আছে, আমরা সেই সময় 1 মাস যে তারা খায় না, তারা 11 মাস যে শরীরের প্রতি যে অত্যাচার করে না, সেটাকে ঠিক করে নেয়। তারা কি খাচ্ছে সে সময়, ফ্রুটস খাচ্ছে, ফল খাচ্ছে। তো বুঝতে হবে আপনার সামনে, চোখের সামনে সবকিছু হচ্ছে, আপনি চোখের সামনে সবকিছু দেখছেন, কিন্তু তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে হচ্ছে আমাকে কি ডাক্তারবাবু আমার কি দুধ খাওয়া উচিত। তো আপনার দুধ না খেয়ে আপনাকে হজম শক্তি তো আপনার উইক আছে। আপনি দুধ যদি খাবেন, আপনার যদি অরিজিনালি দুধ থাকে, আমি কোনো যাচ্ছি না কি ইনজেকশন মারা দুধ আছে কিনা, ভেজাল দুধ আছে কিনা, সেটা নয়। দুধ কি করছে ভারী। আজকে দেখুন আপনাকে খেতে হবে এইরকম একটা খাওয়া যেটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। দুধটা খেলে আপনার কি হয়, পেটের মধ্যে অনেকক্ষণ পড়ে থাকে। আমি একটা প্রোগ্রাম করব, হ্যাঁ, সেখানে দেখাবো কি কোন কোন খাবার থেকে আপনি এই গ্যাসের সমস্যাকে ভালো করতে পারবেন, কোন কোন খাবার থেকে কি রকম খাওয়া উচিত, ঠিক আছে। এই যে রুটিনটা করা না, এইটাই হচ্ছে খুব বড় জিনিস। আজকে ধরুন আপনি জল খাচ্ছেন, তো উষ্ণ গরম জল, আমি বলবো দুধ না খেয়ে আপনি উষ্ণ গরম জলটা খান। তো আপনি ডাক্তার কি আপনি কথা বলছেন, আমি যদি জল খাই আমার তো শরীর পড়ে যাবে। আরে মেরা ভাই, যদি শরীর পড়ে যাবে, আপনি যদি দুধ খাচ্ছেন, সেই দুধটা যদি পেটের মধ্যে পড়ে আছে, আপনার ভার হচ্ছে, পেটে একটা অস্বস্তি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, সেটা কি আপনার ভালো লাগবে? পড়ে থাকবেন সারাদিন। এবার এটা খাওয়ার পর আপনি 3 ঘন্টা কিছু খেতেই পাচ্ছেন না, তাহলে আপনার কি ওই দুধটা কি কাজ করলো? কাজ করলো না, আপনার ক্ষতি করলো। তো সেখানে আপনার কি করতে হবে, আপনি দই ঘোলটা খান, ঠিক আছে। আপনি কি খাবেন, দই ঘোলটা কেন খেতে বললাম, সে ডাইজেস্টিভ, আপনার হজম শক্তিটা ভালো করে দিচ্ছে, খাবার রুচিটাকে বাড়াচ্ছে। তো
তো আপনি এইরকম খাবার খাবেন যেটা আপনার খাওয়ার রুচিটাকে বাড়াচ্ছে। আপনি এরকম কিছু খাবার খেলেন, আমার প্রোটিন, আমি মাংস খাবো, কিন্তু সেই মাংসটা খাওয়ার পর কি হলো, আপনার তো কাজ করছে না, মেশিন তো জাম ছিল। ওই মেশিন জামের মধ্যে আপনি এরকম একটা দিলেন, সেই মেশিন আর চলছেই না। মেশিন যদি চলবে না তাহলে কি মেশিন আটকেই যাবে, আর মেশিন যখন আটকেই যাবে তাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে, বুঝতে পারলাম? তো আপনার খেতে হবে হালকা খাওয়া। আপনি ফ্রুটস খান, ফল খান, ফল খাওয়ার পর আপনার খাবার রুচিটা বাড়বে, আপনার গ্যাসের সমস্যাটা মিটবে। আজকে আমরা ফাস্ট ফুড দেখবেন যত পাড়ার মধ্যে এই বিরিয়ানি দোকান, ফাস্ট ফুডের দোকান হয়ে যাচ্ছে, সবার দোকান নাকি চলছে। ওই ঠেলার মধ্যে একটা ফলওয়ালা বসে রয়েছে, সকাল থেকে রাত হয়ে গেল, সে বিচারা কিন্তু ফল বিক্রি হলো না, আবার তাকে গুছিয়ে ওখানে রেখে দিতে হচ্ছে। কি অবস্থা দেখে নিন, আমাদের নতুন জেনারেশনটা কি হবে। তারা নাকি মদের দোকানে লাইন দিচ্ছে, ঠিক আছে, স্মোকিং এর উপরে লেখা আছে কি আমাদের শরীরের মধ্যে ক্যান্সার হয়ে যাবে, পরিষ্কার একদম ছবি দিয়েছে মাউথ ক্যান্সারের, কিন্তু তারা কিন্তু স্মোকিং করছে। তো এইসব জিনিস যদি আমরা যদি না বুঝতে পারি, আমরা যদি নিজে না করি, তাহলে আমাদের যে সন্তান রয়েছে, আমাদের ছেলে মেয়েরা রয়েছে, তারা কি দেখবে? তো যেরকম আপনি থাকবেন সেরকম দেখে দেখেই তো তারা বড় হবে, বুঝলাম? তো আপনাকে খাওয়ার মধ্যে যেটা প্রশ্ন ছিল কি দুধ আপনি খাবেন না, আপনাকে খেতে হবে দই ঘোলটা খান, হালকা করে খাবেন, কম কম খান, বারে বারে খান। কেন বলা রয়েছে? তাড়াতাড়ি আপনি হজম করতে পারেন। হজম যদি হবে, খাবার রুচিটা বাড়বে, খাবার রুচি বাড়বে, তখন কি হবে, আপনার শরীরের মধ্যে রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, সপ্ত ধাতু বলা হয়। তো আপনার যদি খাবার যদি ডাইজেস্ট হয়ে গেল, তাড়াতাড়ি রক্ত তৈরি হলো, মাংস হলো, তারপর মেদ হলো, তারপরে অস্থি। এই যে আপনি বলেন না আমার হাঁটু ব্যথা, আমার কোমর ব্যথা, আমার ঘাড়ের ব্যথা, আরে ভাই কেন হবে না? আপনার খাবার তো হজম হচ্ছে না, আপনার 4 নম্বর আপনার অস্থিতে তৈরি হচ্ছে না। আপনি কি খাচ্ছেন? ক্যালসিয়াম বড়ি। এই ক্যালসিয়াম বড়ি কি আছে কি অস্থিতে তৈরি করার জন্য? তো আপনার যদি খাবার যদি ঠিক থাকতো, তাহলে ক্যালসিয়াম বড়ি আমার লাগতো না, ঠিক আছে? বেরোচ্ছি আপনাকে অস্থি, মজ্জা, শুক্র। তো এই শুক্রটা কি, যেটাকে আমরা স্পাম বলি। আজকে কেন এত এই যে সেক্সুয়াল সমস্যাটা হচ্ছে, ইনফার্টিলিটির সমস্যাটা, বাচ্চা হচ্ছে না, তার জন্য আপনি নাকি মন্দির মসজিদ নিয়ে ছুটছেন, বা তার জন্য নাকি আপনি আইভিএফ করছেন। আরে আপনার তো খাবার আগে ঠিক নেই, আপনার শুক্রর মধ্যে শুক্রাণুটা যদি কম থাকে, বাচ্চা হবে কি করে? আগামী দিন একটা সময় আসবে যেখানে উইদাউট আইভিএফ বেবি আর হবেই না। কেন এটা হলো? কারণটা হচ্ছে কি, এই যে আমি কথাটা বললাম না, আপনার মনে হচ্ছে কি ভাষণ দিচ্ছি এখানে, কিন্তু ভাষণ দিচ্ছি না, এটা হচ্ছে বাস্তব কথা। আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড উপরে, মানে এই যত শরীরের রোগ আমাদের হচ্ছে টাং, জীব। এই জীবের যে আপনি স্বাদ নেবেন, ততই আপনার শরীরের মধ্যে রোগ হবে। আর দেখবেন যে জিনিসে আপনার জীবের স্বাদ হয় না, সেটা কিন্তু দেখবেন আপনার শরীরের জন্য উপকার হয়, বুঝলাম? কিছু জিনিসটা বোঝার আছে, কিছু জিনিসটা আপনার ফ্যামিলিকে, আপনার বাচ্চাগুলোকে বোঝান। এই যে বলেন ক্রনিক কিডনি ডিজিজ, এই ক্রনিক যে ওয়ার্ডটা আপনি বলেন না কি জেনেটিক ব্যাপারটা, আমার বাড়িতে দাদুর ছিল, বাবার ছিল, আমার যাতে না হয়। তো আপনার জেনেটিকটাকে ঠিক করুন। এই জেনেটিকটা কিভাবে ঠিক হবে? যখন আপনার খানপিন ঠিক হবে, আহার বিহার, ঠিক আছে, আপনাকে কি রকম থাকতে হবে, কি রকম খেতে হবে, এই লাইফস্টাইলটা যদি আমরা ঠিক করে রাখি, আমাদের শরীরের মধ্যে রোগী হবে না। একদম, প্রত্যেকটা কথা ভীষণ মূল্যবান, খুব দামি। যদি জেনে চলেন, মেনে চলেন, আপনি লাকি। আর যদি এগুলো শুনেও আপনি না শোনার ভান করেন, তাহলে আপনার থেকে আনলাকি পার্সন আর কেউ নেই। কে আছেন শুনবো? নমস্কার। নমস্কার, টাঙ্গাইল থেকে আমি মানুষ মন্ডল বলছি। কোথা থেকে? টাঙ্গাইল, আমার টাঙ্গাইল। হাওড়া সাকরি। বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার অনেকদিন থেকে কানে ব্যথা করছে, মায়ের যে পুজো একটু বেরোয়, যন্ত্রণা হয় কঠোর করে। তা কানে এইটা ব্যথা করছে, এখন হ্যাঁ। ঠান্ডার সময় একটু জল তো ঝরে গেছে, আরো জন্য কষ্ট করছে। নাক থেকে জল পড়ে? কান্দে না, একটু অল্প। না, নাক থেকে জল পড়ে? না 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 না, আচ্ছা, ঠান্ডা কি ঝট করে লেগে যায়? ঠান্ডাটা ঝকর লাগে না, এই যেন কানটা কিছু কান করার পর যেন কানের ব্যথাটা হয়েছে, তার থেকে রস এসছে। আচ্ছা, চান কি কোনো পুকুরে করো? হ্যাঁ। এটাকে বন্ধ করে দাও, তোমার কানের ব্যথা ঠিক হয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে? পুকুরে যদি চান করো, তাহলে পুকুরে চান করাটা বন্ধ করে দাও। কেন কি তোমার কানের মধ্যে জল যাচ্ছে বাবা। তুই যে বললে না কান থেকে আমার জল, আমি বলে না, তুই বলে না কান থেকে জলটা পড়ে, তো কান থেকে জলটা কেন পড়ছে? তোমার শুনতে জলটা থাকো। যাচ্ছে, তাহলে তো জলটা পড়ছে, হুম। ঠিক আছে? আর ঠান্ডা থেকে বাঁচতে হবে, ফ্রিজের জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক খাবে না।
ঠিক আছে, তোমাদের অভ্যাস আছে এটা, রাত্রিবেলা নাকি বাড়ি ঢোকার আগে আমি একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিতে হবে। কেন ভাই? মাংসটা যখন খাচ্ছিলে তখন ভাবলে না কি আমার হজম হবে না, এখন কোল্ড ড্রিঙ্ক হেল্প নিতে হচ্ছে কেন? কারণ কি যাতে আমার ওই হজম হয়ে যায়। তো জিনিসটা বোঝার চেষ্টা করো, এই কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা তুমি বন্ধ করো। আর যেটা বললাম পুকুরে চান করা বন্ধ করো, ঠিক আছে? আর কিছু করতে হবে না, যদি চান করো সেই সময় কানে একটু তুলো লাগিয়ে নেবে, তুলো লাগিয়ে তারপরে স্নানটা করবে। আর ঠান্ডা থেকে একটু বেঁচে থাকবে, ওয়েদারটা খারাপ, তাহলে তুমি দেখবে এই সমস্যা থেকে তুমি কিন্তু ভালো হয়ে যাবে। আর যদি না হও তাহলে কিন্তু এসে অবশ্যই দেখা করবে। হাওড়া সাকরে থাকি বাড়ি তো তোমার, তাহলে এখান থেকে তোমার সামনে হবে হাওড়া শিবপুরে কাজীপাড়া, একদম দীনবন্ধু কলেজে ঠিক পাশে চেম্বার আছে, প্রতি মঙ্গলবার ওখানে রুগী দেখা হয়। যদি পারো সেখানে এসে তুমি দেখাতে পারো, কিন্তু তার আগে তুমি এই জিনিসটা করো। আমি বলবো না তুমি এখন আমার কাছে চলে এসো, তুমি নিজে যেটা বললাম সেটা করো, সেটা করে যদি ভালো হয়ে যাও ওয়েল গুড, যদি না হও তাহলে সে দেখা করবে। একদম, কারণ সিজন চেঞ্জ তো দেখুন হবে, এটা তো প্রকৃতির নিয়ম, এটা ঋতু পরিবর্তন। তবে অনেকের কথা থেকে সিজন চেঞ্জ হলে আমার সর্দি কাশি হয়, সিজন চেঞ্জ হলে আমার স্কিন খারাপ হয়ে যায়, সিজন চেঞ্জ হলে আমার নানা রকমের সমস্যা বেড়ে যায়। তো সিজন চেঞ্জের সাথে সাথে যেন আপনি সমস্যায় না ভোগেন তার জন্য কিন্তু আপনার পাশে রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকের। আরও একবার চট করে বলে রাখবো, হেরিয়ায় কিন্তু আমাদের চেম্বার হয় এবং ডক্টর এই হালদার কিন্তু পুরো চেম্বারটি দেখেন, এবং মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বনগায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। চেম্বার রয়েছে হলদিয়ায়, এবার চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। রায়গঞ্জে চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে। ক্যানিং এ চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেখে। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পাচ্ছেন। বর্ধমানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, বর্ধমান চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। মালদায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পাচ্ছেন। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার হয়, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস খানকে। শিলচর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। চেম্বার রয়েছে দুর্গাপুরে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বাঁকুড়ায় চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বোলপুর চেম্বারে অনেকদিন পর আবারও পেয়ে যাচ্ছেন স্যারকে, অর্থাৎ ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে। খড়গপুরে আমাদের চেম্বার থাকে, পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শিলিগুড়ি চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবার বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বার অর্থাৎ মুর্শিদাবাদ এবং নদিয়ার বন্ধুদের জন্য কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন এবং জেনে নেবেন যে কিভাবে কোথায় যোগাযোগ করতে হবে। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু গুয়াহাটি আসামের গুরুত্বপূর্ণ চেম্বার, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আগরতলা ত্রিপুরার গুরুত্বপূর্ণ আমাদের চেম্বার, সেখানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। দিল্লিতে আমাদের চেম্বার থাকে, যাদের সুবিধা দিল্লিতে যোগাযোগ করা তারা একটু ফোন নাম্বারে ফোন করে নেবেন। ডক্টর এই হালদার কিন্তু আপনাদের জন্য থাকছেন। ডিব্রুগড় আসামের আরেকটি চেম্বার, সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কলকাতা এবং হাওড়াতে প্রচুর চেম্বার রয়েছে, যেরকম মধ্যমগ্রামে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম পাশে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে আমাদের হাওড়ায়, শিবপুর, বালতিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। আপনার সুবিধা অনুযায়ী আপনি নির্বাচন করতে পারেন আপনার হাওড়ার চেম্বারটিকে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা অনুষ্ঠান দেখছেন বা দক্ষিণ চব্বিশ পরগনায় যোগাযোগ করার সুবিধার বলে মনে হচ্ছে, তারা আমতলায় কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করেছেন 9820235527 বা 37। আলোচনা করছিলাম বা আলোচনা করবো আপনাদের জন্য কিডনির সমস্যা, অন্যতম সমস্যা সিকেডির সমস্যা। আপনি আলোচনা করছিলেন স্যার, আমরা অনেকটা এগিয়েও গিয়েছি আলোচনায়, আর কোন দিকটা একটু আলোকপাত করার দরকার রয়েছে? যেটা ছিল কি আমরা কিভাবে ন্যাচুরালিতে ট্রিটমেন্ট করে আমরা ইউরিয়া ক্রিয়েটিনিনকে নামাবো, কি করাটা উচিত, ঠিক না? তো কি করা উচিত, আমার কিডনি ধরুন আপনার কাজ করছে না, ইউরিয়া ক্রিয়েটিনিনটা আপনার নামাতে পারছে না, হিমোগ্লোবিনটা দিন পর দিন আপনার কিন্তু কমে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়ামটা আপনার ফ্লাকচুয়েট করছে, তখন আপনার করার উচিত আছে কি আপনাকে প্রোটিনটাকে একটু কম খেতে হয়, ঠিক আছে? কেন কি প্রোটিন যদি আপনি খাচ্ছেন তাহলে কি হচ্ছে কিডনিকে বেশি ওয়ার্ক করতে হচ্ছে, কিডনি অলরেডি আপনার কাজ করছে না, তো সেই মুহূর্তে আপনাকে প্রোটিন খাওয়াটাকে বন্ধ রাখতে হয়। জলের কোয়ান্টিটিটা আপনাকে কমিয়ে দিতে হয়, কারণটা হচ্ছে কি জল যদি আপনি বেশি খাচ্ছেন তাহলে কিডনির উপরে একটা প্রেশার পড়বে, তো সেই সময় আপনি কি করবেন, জলটাকে আপনি কমিয়ে দিন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, খাবার মধ্যে আপনি পটল, ঝিঙে, লাউ এই 3 ধরনের সবজি আপনি ব্যবহার করতে পারেন, রুটি খেতে পারেন। তাতে কি হবে, আপনার কিডনির উপরে প্রেশার পড়বে না, আপনার এই খাওয়াটা ডাইজেশন ঠিক মতন হবে, যেখানে আপনার কিডনি পেশেন্টের কোনো রকম ক্ষতিকারক কিছু নেই। 4 নম্বরের জায়গা আসছি। এবার 4 নম্বর জায়গায় যে আমার ইনফেকশনটা বেড়ে রয়েছে সেটাকে নামাবো কি করে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যেটা
ডায়ালিসিস মেশিন যেটা করে সেটা আমি কি করে বাড়িতে বসে আমি নিজে ডায়ালিসিস মেশিনটাকে তৈরি করতে পারবো। ঠিক আছে, হয়তো একটা ডায়ালিসিস মেশিন যদি নিয়ে আসেন কোটি টাকা খরচা হয়, কিন্তু আমার এখানে যে ফর্মুলাটা যদি যারা ব্যবহার করে তারা কিন্তু মাত্র কিছু টাকার মধ্যেই, ঠিক আছে, এই আপনি বাড়িতে করতে পারবেন। যদি আপনার বাড়িতে যদি বড় যদি টাব থাকে, একটা টাবে কি দাম, ঠিক আছে, মাত্র একটা টাব লাগবে আপনার। আর আপনাকে কি করতে হবে, সেই জলটা মানে আপনাকে বসতে হবে অ্যাটলিস্ট এই হাইট মধ্যে, ঠিক আছে, মানে আমার চেস্ট যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে, সেখান অবধি আমার জলের মধ্যে বসতে হবে। এবার বলে দিই বসার পদ্ধতিটা কি আর কি ধরনের বসতে হবে। প্রথম আপনাকে বলবো কি আপনার কোন রকম পাখা সেখানে যাতে না চলে, ঠিক আছে, জানলাটাকে আপনি বন্ধ রাখবেন, ঠিক আছে। আর জলের টেম্পারেচারটা আপনার জলটাকে দুটো টাপ করতে হবে, একটা ঠান্ডা জল থাকবে মানে নর্মাল টেম্পারেচার একটা জল থাকবে টাবের মধ্যে, আর একটা আপনার গরম জলে টাপ থাকবে। গরম জলের মধ্যে টেম্পারেচার আপনি ধরুন 40 ডিগ্রি আপনার টেম্পারেচার আছে জলটা। এবার 40 ডিগ্রি যদি আপনার জল গরম রয়েছে, সেটা যখন আপনি ব্যবহার করছেন তাহলে হয়তো আপনার টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে। তো আপনি কি করবেন, সাইডে একটা বালতির মধ্যে আপনি গরম জলটা ভরে রাখবেন, যাতে যখন এই জলটা ঠান্ডা হবে তাহলে ঠান্ডা জলটাকে বার করে গরম জলটা আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনার কি করতে হবে, 3টে রাউন্ড মারতে হবে। ফার্স্ট রাউন্ডের মধ্যে কি থাকবে, 3 মিনিট আপনি গরম জলে বসবেন, 1 মিনিট আপনি ঠান্ডা জলে বসবেন। 3 মিনিট আপনি গরম জলে বসবেন, 1 মিনিট আপনি ঠান্ডা জলে বসবেন। বসার আগে আপনাকে কি করতে হবে, মাথায় একটা জলের ভিজিয়ে আপনাকে ঠান্ডা জলে ভিজিয়ে আপনার মাথায় একটা কাপড় রেখে দিতে হবে। সেকেন্ড নাম্বার, আপনার পায়ের মধ্যে চটিটা পরে নেবেন, ঠিক আছে। ফ্লোরের মধ্যে আপনি মাটিতে আপনি পা রাখবেন, চটি ছাড়া এটা চলবে না, একটা চটি পরতে হবে, ঠিক আছে। আপনি যে টাবের মধ্যে বসলেন আপনার স্ট্রাকচারটা কেমন থাকবে, আপনার পাটা কিন্তু বাইরে থাকবে, আর পাটা কিন্তু আপনার হাইট এইরকম থাকবে, উঁচু দিকে থাকবে, ঠিক আছে। ফ্লোরের দিকে নয়, আপনাকে উঁচু দিকে, মাটির দিকে নয়, আপনাকে ফ্লোর এরকম করে আপনাকে পাটা রাখতে হবে, ঠিক আছে। এবার আপনি যখন টাবে বসে গেলেন, আপনার যদি ধরুন এতটা হাইটের মধ্যে আপনার জল আসছে না, আপনার হাইট যদি জলের হাইটটা কম আছে, আপনি কি করবেন, একটা মগ নিয়ে নেবেন, ওই মগটা নিয়ে আপনি কি করবেন, এই উপরে ফেলতে থাকবেন, ঠিক আছে। আপনার যে পোর্শনটা দেখাচ্ছে এই জায়গাটা আপনি জলটা ফেলতে থাকবেন, তাতে কি সবসময় এই জিনিসটা ভেজা রয়েছে আপনার, ঠিক। তো এইটা আপনি করবেন 3 মিনিট গরম জলের মধ্যে। আর যদি জলটা আপনার যদি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটা কি বললাম, পাশে আপনার বালতি থেকে জলটা নিয়ে আপনি ঠান্ডা জলটাকে বার করবেন আর গরম জলটাকে ঢালতে থাকবেন, তাহলে কি 40 ডিগ্রি মেনটেন করে থাকবেন। 3 মিনিট গরম জল, 1 মিনিট ঠান্ডা জল, 3 মিনিট গরম জল, 1 মিনিট ঠান্ডা জল, 3টে রাউন্ড করতে হবে। এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু দেখবেন আপনার ন্যাচারালি আপনার শরীরের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা নামতে থাকবে। আর শুধু আপনার যাদের কিডনি পেশেন্ট আছে তাদের জন্যই নয়, যারা ফ্যাটি লিভার রয়েছে, যাদের ফ্যাটি প্যানক্রিয়াস রয়েছে, যাদের কিডনি, আমাদের যত পেটের মধ্যে যে অর্গানগুলো রয়েছে, ঠিক আছে, সমস্ত জিনিস কিন্তু ডে বাই ডে আপনার ভালো হতে থাকবে। এবার আপনি যদি ডেলি না করতে পারেন, আপনি উইকলি একটা করে দিন, রোববার আপনার ছুটি থাকে, ঠিক আছে, আপনি সপ্তাহে 1 দিন করে করুন। তাতে আমি আপনাকে বলছি না যে আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে, এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি যদি এগুলো যে করেন, এখানে যদি আপনার উপকার হয় তাহলে হয়তো অ্যাটলিস্ট আপনি নাম করবেন কি আমাকে ডক্টর বি শর্মা বা এনবিপি প্রোগ্রাম দেখেছিলাম, সেখান থেকে আমি জিনিসটা শিখতে পেলাম, এটাই অনেক কিছু। একটা মানুষের যে উপকারের জন্য যে মানুষটা জন্ম নেয় না, তো সেটাই কিন্তু সফল হয়। আরে নিজের পেট তো সবাই ভরতে পারে, কিন্তু তুমি যদি কারো যদি উপকার করতে পারো, সেটাই কিন্তু আসল মানুষের জীবনে সফল জিনিস হলো, বুঝলাম। তো এইটা আপনি করুন, যেটা আপনাকে বললাম ওয়াটার থেরাপিটা, আর তার সাথে সাথে যে রকম আপনাকে খাওয়ার মধ্যে বললাম এটা করুন। এইবার আপনি বলবেন কি যদি আমার সিকেডি পেশেন্ট আছে, আমার ডায়ালিসিস চলছে, আমি কি তাকে বন্ধ করে দেবো? দরকার নেই, চলুন না, ওই যে আপনি ট্রিটমেন্টটা করছে করুন। তার প্যারাল লাইনে যদি আপনি চিকিৎসা করে যদি আপনি নর্মালি যদি আপনি ইউরিয়া ক্রিয়েটিনিনকে নামাতে পারছেন, তাহলে তো ভালোই। আপনাকে একটা সময় আসবে যখন আপনার নিজে ডাক্তার বলে দেবে আর আপনার ডায়ালিসিস লাগবে না, কেন ইউরিয়া ক্রিয়েটিনিনটা আপনার নামতে কিন্তু চালু হয়ে গেছে। একদম, মানে পুরোটাই কিন্তু খুশির খবর, পুরোটাই ভালো খবর। এবং এই ভালো খবর আপনি তখন পাবেন যখন আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে থাকবেন। প্রত্যেকদিন এই চ্যানেলে এই সময়ের এই অনুষ্ঠানকে সাথে রাখুন, ভালো কিছু বার্তা শুনুন, বাড়িতে বসে নিজে ভালো থাকুন, নিজের প্রিয় মানুষগুলোকে ভালো রাখুন। আর যদি মনে করেন যে সমস্যাটা সত্যি খুব ক্রিটিক্যাল, খুব জটিল হয়ে গিয়েছে,
তার সমাধানের জন্য অবশ্যই চেম্বারে পৌঁছতে হবে, তাহলে আপনাদের জন্য সর্বদা এনবিপির দরজা কিন্তু খোলা রয়েছে। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে, আবারও কথা হবে, আপনাদের সমস্যা নিয়ে আবারও আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস।